সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এইমাত্র আমি যখন ভিডিও শুরু করলাম তখন একটা খবর পেলাম যে দক্ষিণ ইরাকের আকাশ থেকে ইরানের সামরিক বাহিনী একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। খবরটা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIBর বরাত দিয়ে এক্স পোস্টে আমি পেয়েছি খবরটা। সরাসরি IRIBর বরাত দেওয়া হচ্ছে এবং যে সূত্র থেকে এই পোস্টটা আমি দেখলাম ওই সূত্রটা যথেষ্ট নির্ভরযোগ্য। সেক্ষেত্রে নতুন করে আমেরিকার একটি F-15 যুদ্ধবিমান যদি ভূপাতিত হয়, আমি যদির কথা বলছি, তাহলে কিন্তু পরিস্থিতি আবার অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠল এবং আমেরিকা ইরান নতুন করে যুদ্ধের আশঙ্কা প্রচণ্ড এবং প্রবল হলো। এদিকে ইরানের সামরিক বাহিনীর একজন কমান্ডার, শীর্ষ পর্যায়ের কমান্ডার, তিনি বলেছেন যে আমেরিকা যদি কোনো রকমের স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ইরান হবে তাদের কবরস্থান, ভয়াবহ জবাব হবে। আমরা একই সাথে দেখতে পাচ্ছি ইরানের IRGCর প্রধান, সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ, তারপরে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, সবার বক্তব্য কিন্তু এই মুহূর্তে অনড়, অটল এবং চুক্তি বা আলোচনা, ডিপ্লোম্যাটিক প্রসেসের দিকে যাওয়ার তাদের আপাতত চিন্তা নেই। কেন এই শক্ত অবস্থান নিলেন? আসলে নতুন সামরিক কাঠামোই পরিবর্তনের পরে ইরানের সামরিক বাহিনীতে কি বড় ধরনের পরিবর্তন হলো। অথচ পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু ইরানে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হয়েছে, চেষ্টা করা হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নতুন করে আলোচনায় বসানো যায় কিনা সেই ব্যাপারে কথা বলার। আরও কতগুলো ঘটনা আছে, ছোট ছোট ঘটনা। লোহিত সাগরে হুতিদের হামলায় সৌদি আরবের যে জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গায় পাকিস্তানের 3 জন নাগরিক নিহত হয়েছে। এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কিছু বক্তব্য আছে। আর বাব আল মানদেব প্রণালীর পরিস্থিতি কিন্তু আগের চেয়ে জটিল হয়ে উঠেছে। এর প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেমন বেড়েছে, তেমনি জাপানের পক্ষ থেকে ইরানকে অনুরোধ জানানো হয়েছে যাতে বাব আল মানদেব প্রণালী এলাকায় হুতিরা হামলা বন্ধ করে, সেই ব্যবস্থা যেন ইরান নেয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা যেটা করতে চেয়েছি সেটি হচ্ছে যে এই মাত্র কিছুক্ষণ আগে খবর পেলাম, এখনও মেইন স্ট্রিম গণমাধ্যমে যাচাই করার সুযোগ হয়নি। আমি আবারও বলছি, ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং, যেটা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIB, তার বরাত দিয়ে একটা বিশ্বস্ত সূত্র থেকে এক্সে পোস্ট দেওয়া হয়েছে, ব্রেকিং নিউজ বলে, যে দক্ষিণ ইরাকের আকাশ থেকে ইরানের সামরিক বাহিনী একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই খবরে দাবি করা হয়েছে যে শোল্ডার লঞ্চ মিসাইল থেকে, অর্থাৎ কাঁধে রেখে যে মিসাইল ছোড়া হয়, সেই মিসাইলের সাহায্যে এই বিমানটি ভূপাতিত করেছে। একই খবরে বলা হচ্ছে যে সম্প্রতি ইরান চীন থেকে যে কাঁধে রেখে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছে, সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আজকের এই বিমান ভূপাতিত করা হয়েছে। এখানে অবশ্যই কথা বলতে হবে, এই বিমান যদি অ্যাকচুয়ালি ভূপাতিত হয়ে থাকে তাহলে কিন্তু আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে বড় রকমের সংঘাতের একটা আশঙ্কা বা পরিস্থিতি তৈরি হলো। খবরে বলা হচ্ছে এই বিমানটি ভূপাতিত হয়েছে একেবারে বসরার কাছাকাছি। বসরা কিন্তু ইরাকের একেবারে দক্ষিণ অঞ্চলে, যেখান থেকে ইরানের সীমান্ত কাছাকাছি। এখন প্রশ্ন আসতে পারে যে ইরান কেন মার্কিন বিমান ভূপাতিত করতে গেল? জবাব হতে পারে এরকম যে যুদ্ধ তো চলছে, যুদ্ধ তো বন্ধ হয়ে যায়নি। আমেরিকা হঠাৎ করে ইরানের উপর আক্রমণ করে বসে। ইদানিং ইরানও
প্রিএমটিভ হামলা করেছে জর্দানে মার্কিন বিমান ঘাঁটিতে, এবং হয়তো আজকের এই হামলাও বা আজকের এই যুদ্ধ বিমান ভূপাতিতের ঘটনা হয়তো একই রকমের। ইরানের পক্ষ থেকে কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে আমেরিকা যদি কোনো ধরনের স্থল অভিযান চালানোর পরিকল্পনা করে ইরানের বিরুদ্ধে, তাহলে তাদেরকে একেবারে চূড়ান্ত জবাব দেওয়া হবে এবং মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত হবে ইরান। কেন এই হুমকি হঠাৎ করে? তাহলে কি নতুন যে সামরিক কাঠামো পরিবর্তন করা হলো, কমান্ডিংয়ের কাঠামো সর্বোচ্চ নেতা পরিবর্তন করলেন, এই পরিবর্তনের কারণে কি ইরানের সামরিক বাহিনী আইআরজিসি তারা সবাই নড়ে চড়ে বসেছে? এবং আজকেই ঘোষণা দেওয়া হচ্ছে যে ইরান এই পরিমাণে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন করে, যা ব্যবহার করেছে তার চেয়ে অলরেডি পার হয়ে গেছে নতুন করে উৎপাদন করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের পরিমাণ। এবং একজন সামরিক কমান্ডার বলেছেন যে ইরান যদি কয়েক বছর ধরে যুদ্ধ করে তাহলেও তাদের হাতে জমানো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শেষ হবে না। তাহলে আসলে আমেরিকার ভরসার জায়গা কি? আমেরিকা কি ইরানের সাথে যুদ্ধ করে হরমুজ প্রণালী এবং চলমান সংকট সমাধান করতে পারবে, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গল্ফ ক্লাবের কাছে নাকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে? এইরকমভাবে সারা আমেরিকায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েন করতে হবে কোনটা? এদিকে হরমুজ প্রণালী এলাকায় কিন্তু কঠিন পরিস্থিতি বিরাজ করছে। ওমান উপকূলে একটি জাহাজে আমেরিকা হামলা চালিয়েছিল, সেই জাহাজের তেল ছড়িয়ে পড়েছে ওমান উপকূল থেকে হরমুজ প্রণালী পেরিয়ে সেই তেল ইরানের উপকূলের দিকে চলে গেছে, এবং ইরানের কেশম দ্বীপের যে সমস্ত ছোট ছোট জলপ্রবাহ রয়েছে সেই সব জায়গায় ছড়িয়ে পড়েছে। খুব খুব মারাত্মক অবস্থা এবং পরিবেশ বিপর্যয়ের একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বাব আল মানদেব প্রণালী এলাকায় হুতিদের হামলায় সৌদি আরবের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাকিস্তানের 3 জন নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় পাকিস্তান ইরানের সাথে আলোচনা করছে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এই ঘটনার নিন্দা জানিয়েছে। তিনি একটু হুমকির সুরেই বলেছেন যে সৌদি আরবের সাথে যেহেতু তাদের অ্যালায়েন্স রয়েছে, 15 জাতির জোটে যুক্ত তারা, সেক্ষেত্রে লোহিত সাগরের নিরাপত্তা বা ওই এলাকায় এই ধরনের ঘটনা যাতে রোধ করা যায়, প্রয়োজনে তার কার্যকর ব্যবস্থা নেবে তারা। পরিস্থিতি দেখে আসলে মনেই হচ্ছে যে মধ্যপ্রাচ্যের অবস্থা অনেক জটিল। কিন্তু দুঃখজনক হচ্ছে যে সৌদি আরবের সাথে ইয়েমেনের যে সংকট, এই সংকটটা মীমাংসার জন্য তুরস্ক, পাকিস্তান এইরকম কোনো দেশ উদ্যোগ নিল না। সবাই এর নিন্দা জানাচ্ছে, 15 জাতির জোটে যুক্ত হচ্ছে, কিন্তু ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যকার যে সংকট, এই সংকট সমাধানের কোনো ব্যবস্থা কেউ করছে না, উদ্যোগ নিচ্ছে না। আমি আগেই বলেছি, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালীর এই ঘটনায় তেলের দাম কিন্তু বেড়ে গেছে। আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম $88, এখন সেই তেলের দাম $89 পার হয়ে গেছে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও বেড়েছে, সেটাও $84 কাছাকাছি মনে হয়। বাব আল মানদেব প্রণালীর পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে পড়েছে। হরমুজ প্রণালী তো এতদিন আটকে আছেই, বাব আল মানদেব প্রণালী নতুন করে আটকে যাওয়ার কারণে এশিয়ার অনেক দেশ এখন সৌদি আরবের কাছ থেকে আর তেল নিতে পারছে না। এর প্রেক্ষাপটে জাপানের প্রধানমন্ত্রী ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, ইরানকে অনুরোধ জানিয়েছে যাতে ইরান ইয়েমেনের হুতিদেরকে বলে যে বাব আল মানদেব প্রণালী এলাকায় যাতে জাহাজগুলো ছেড়ে দেয়। আমি এখানে আবারও এই প্রশ্ন তুলব যে এই যে জাপান, তারা সবাই সংকটের আপাতত সমাধান চাইছে, কিন্তু যে কারণে এই সংকট তৈরি হয়েছে সেই কারণটা নিরসনের চেষ্টা কেন করছে না? জাপানও তো অর্থনৈতিকভাবে বিরাট পরাশক্তি, তারা তো সৌদি আরবকে বলতে পারে যে এই বাব আল মানদেব প্রণালী, হুতি, ইয়েমেন এই সংকটগুলো সমাধান না করার কারণে আন্তর্জাতিক বাজারে এই ক্রিটিক্যাল মোমেন্টে তেলের সরবরাহ একেবারেই বন্ধ হয়ে গেল। তো সেই জায়গায় সৌদি আরব, আপনারা ইয়েমেনের হুতিদের সাথে সংকটের সমাধান করেন, আসেন মীমাংসা করি, এ কথা কেউ বলে না। শুধু বাব আল মানদেব প্রণালীতে তেল নেওয়ার ব্যবস্থা করতে চায়, কিন্তু যে কারণে তেল নেওয়া আটকে যাচ্ছে
সেই কারণে সমাধান করছে না। আশ্চর্য রকমের একটা দায়িত্বহীন বিশ্ব দেখছি আমরা। এত বড় একটা যুদ্ধ চলছে হরমুজ প্রণালীতে ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের, এই যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের কেউ উদ্যোগ নিল না এবং কেউ নিন্দা করলো না এবং কেউ থামালো না যে এই যুদ্ধ করা যাবে না, একটা অন্যায় যুদ্ধ হচ্ছে। বাব আল মানদেব প্রণালীতে যে সমস্ত ঘটনা ঘটছে সৌদি আরবের সাথে ইয়েমেনের, এরও কোনো সমাধানে কেউ উদ্যোগ নিচ্ছে না। সৌদি আরব তো ইয়েমেনের উপর 12 বছর ধরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, অবরোধ আরোপ করে রেখেছে। এখন ইয়েমেন 2 দিন অবরোধ আরোপ করাতে সারা বিশ্বের জন্য টনক নড়ল, কিন্তু সৌদি আরব যে কাজটা করছে তার জন্য টনক নড়ল না কেন? কেন বিশ্ববাসী এই সংকটের সমাধানের জন্য এগিয়ে আসবে না? কারোর কি কোনো দায়িত্ব নেই, দায়ী নেই? আশ্চর্য কথা। সুপ্রিয় দর্শক, এদিকে মক্কা চুক্তি নিয়ে নতুন একটা খবর বেরিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ খবর, যে মিশরকে কেন নেওয়া হয়নি বা মিশর আছে কিনা, মিশর আসবে কিনা। তুরস্ক বলছে যে মিশর টেকনিক্যালি বা ন্যাচারালি সে আমাদের পার্টনার, এই সময়ের ব্যবধান যে কোনো মুহূর্তেই সে যুক্ত হবে। মোটামুটি আজকে এই সমস্ত ব্যাপারে ভালো একটা তথ্য পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সব গণমাধ্যমে প্রায়, আর সামাজিক মাধ্যমে তো আছেই। সেটা হচ্ছে মিশরকে এই জোটে নিতে রাজি হয়নি সৌদি আরব, কিন্তু নিতে রাজি ছিল তুরস্ক। সৌদি আরব কেন মিশরকে নিতে রাজি হয়নি জোটে? যতদূর খবর পাওয়া যাচ্ছে তার ব্যাখ্যায় এই যে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এই সমস্ত দেশ মিলেই ইয়েমেনের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছিল, আরব জোট করেছিল তারা সৌদি নেতৃত্বে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। আবার কাতারের বিরুদ্ধে যখন 2017 সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সর্বাত্মক অবরোধ আরোপ করে, তখনও কিন্তু এই জোটে মিশর ছিল। এর অর্থ হচ্ছে যে সৌদি আরবের অত্যন্ত বিশ্বস্ত মিত্র ছিল, অন্তত সামরিক জোটের ডাকার ক্ষেত্রে মিশরকে কখনো বাদ দেয়নি সৌদি আরব। কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপের সময় মিশরকে ডেকেছে, আবার ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করার সময়ও মিশরকে ডেকেছে। কিন্তু কি এমন ঘটনা ঘটলো এখন যে কারণে সৌদি আরব আর মিশরকে পছন্দ করছে না, এমনকি এই জোটে চাইছেই না, বাধা দিয়েছে রীতিমতো। তুরস্ক চেয়েছিল, সৌদি আরব এটা চায়নি, বাধা দিয়েছে। এর কারণটা কি? কারণ হিসেবে যা পাওয়া যাচ্ছে তা হলো মিশর নাকি, মিশরের প্রেসিডেন্ট জেনারেল সিসি, তিনি নাকি সৌদি আরবের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নিয়েছে, কিন্তু ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেনি। কাতারের বিরুদ্ধে অবরোধে কতটুকু ভূমিকা তার রাখার সুযোগ ছিল বা রেখেছে সেটা ভিন্ন কথা, কিন্তু ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের মন মতো কাজ করেনি। এই জন্য সৌদি আরবের বক্তব্য হচ্ছে মিশর শুধু টাকা খায়, কাজ করে না, এই দেশকে রাখা যাবে না জোটে, এরা অকেজো একটা দেশ। অথচ বাস্তব কথা হচ্ছে এই সৌদি আরব কিন্তু জেনারেল সিসিকে ক্ষমতা আনার ব্যাপারে বা তাকে স্ট্রংলি সাপোর্ট দেওয়ার ব্যাপারে মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন যে ব্রাদারহুডের ক্ষমতা ছিল মিশরে, সেই মুরসি সরকারকে উৎখাত করে যখন জেনারেল সিসি ক্ষমতা দখল করে, তাকে সাপোর্ট দিয়েছিল কিন্তু সৌদি আরব, এবং হোসনি মুবারকের সরকারের সাথে ব্যাপক সম্পর্ক ছিল সৌদি আরবের। এই জেনারেল সিসি কিন্তু মুরসিকে উৎখাত করে দিয়ে ওই হোসনি মুবারকের ক্ষমতার সিলসিলায় চালু করেছে, আর তাকে সমর্থন দিয়েছিল সৌদি আরব। এখন সেই সৌদি আরব সিসিকে কাছে চায় না, পাশে চায় না, জোটে চায় না, কিন্তু তুরস্ক চাইছে। তুরস্ক কি পারবে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদি না পারে তাহলে মিশরকে কেন্দ্র করে কি এই জোটের ভিতরে আবার টানাপোড়েন সৃষ্টি হবে কিনা? এ কথা নিশ্চিত, এই জোটের সবচেয়ে বেশি পয়সা করে অর্থ দেবে সৌদি আরব, তাতে কোনো সন্দেহ নেই। আর প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা এই দুটো দেবে পাকিস্তান আর তুরস্ক। তাহলে মিশরকে যদি নিতে রাজি না হয় সৌদি আরব, তুরস্ক কি করবে? পাকিস্তান সৌদি আরবের পক্ষেই থাকবে, মিশরকে নিয়ে পাকিস্তানের খুব বেশি একটা মাথা ব্যথা নেই। তুরস্ক যতই বলুক যে আমরা এই অঞ্চলের বাইরে অনেক দূর যেতে চাই, বহু দেশকে এর সদস্য করতে চাই, হয়তো নেটো জোটের আদলে আর একটা বড় জোট করতে চাই, ঠিক আছে, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে চাই, তাও ঠিক আছে। এরদোগান বলেছেন আজকে যে আমরা আঞ্চলিক দেশগুলোর সমস্যার সমাধান আমরাই করব,
বাইরের কাউকে এখানে আমরা ডাকবো না। এই কথাটা তো যুগের পর যুগ ইরান বলে আসলো, খুব ভালো কথা। কিন্তু মিশরকে নিয়ে এই জোটের ভেতরে কোনো দ্বন্দ্ব সংঘাত হবে কিনা সেটা একটা প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই যে আমরা গত 2-3 দিন ধরে যে সমস্ত উত্তেজনাকর বক্তব্য আমেরিকা এবং ইরানের পক্ষ থেকে পাচ্ছি, তাতে কি মনে হয় যে নতুন করে আবার সংঘাত শুরু হতে যাচ্ছে? আবার আজকে যে ব্রেকিং খবর পেলাম, আমি এখনও বলছি যে এই খবরটা একদম চূড়ান্তভাবে মেইনস্ট্রিম গণমাধ্যম থেকে যাচাই করা যায়নি, কিন্তু যদি এমনটা হয় যে সত্যিই ইরান F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে, ভূপাতিত করেছে, তাহলে কি নতুন করে আরেকটা বড় রকমের যুদ্ধের আশঙ্কা তৈরি হলো কিনা? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।